নমস্কার, আমি ওয়েন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। আজকে আমি আবার চলে এসেছি নতুন গল্প নিয়ে আমার চ্যানেল ওয়েন্দ্রিলার গপ্পসপ্পতে। আমার প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমি ক্ষমা প্রার্থী। শারীরিক অক্ষমতার কারণে নতুন গল্প উপস্থাপনা করতে আমার খানিক বিলম্ব হয়েছে, তবে আর দেরি না করে চলুন শুনতে থাকি নতুন গল্প। নাম বিপাশা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু করছি গল্প বিপাশা। সকালবেলা বাড়ির সকলে বসে সবে চায়ের কাপে ঠোঁট লাগিয়েছে। বিপাশা এসে হাজির। তত্ত্বের সাথে দেওয়া ব্রাউন রঙের ট্রলি ব্যাগটা টেনে সদরের চৌকাঠ পার করিয়ে নিয়ে বিপাশা ঢুকল। বাড়ির মানুষের গতকাল রাতের নিদ্রাহীনতার ঘোর যেটুকু কাটেনি তাও কেটে গেল বিপাশার এমন আচমকা আগমনে। ওদের দেখে বেশ বোঝা যাচ্ছে যে গতকাল রাতে ওর ঘুম হয়নি। মাথার চুল এলোমেলো, পরনের কাপড় তেমন বিশ্বস্ত নয়, কিন্তু একটা ব্যাপার বেশ স্পষ্ট, যে একটা ঝড় যেন ওর ওপর দিয়ে চলে গেছে। বেশ বিধ্বস্ত ওর চেহারা। যে মেয়ে 8 দিনের মাথায় হাসি হাসি মুখ নিয়ে নববিবাহিতার সাজ সেজে বাবা মার কাছে আসবে বলে বাবা মা বসে থাকেন, সে যদি বৌভাতের রাত পোহাতেই লোটা কম্বল নিয়ে এসে হাজির হয়, তবে বাড়ির মানুষের যে দশা হয় তেমনই অবস্থা এই বাড়ির মানুষের। সকলে যেন চোখে ভূত দেখছে। গত 3-4 দিন আগে থেকে অতিথি যারা এসেছিলেন তারা সবাই কালই যে যার বাড়ি ফিরে গেছেন। এই ঘটনা দেখবার মতো আর তাই নিয়ে নানা কথা বলবার মতো বাড়িতে এখন আর কেউ নেই। বিপাশার মা, বাবা, দাদা আর বৌদি সবে বসে সকালের চায়ের কাপে মুখ দিয়েছেন। বিপাশাকে দেখে ওদের চায়ের কাপ হাতে ধরাই থাকলো, ঠোঁটে ঠেকাতে ভুলে গেল সকলে। এমন কেউ শুনেছে না দেখেছে? এখনো এ বাড়ির মানুষের পেটে ও বাড়িতে গতকাল খাওয়া মাছ মাংস গজগজ করছে। গা থেকে আগের রাতে স্প্রে করা পারফিউমের গন্ধ যায়নি, অথচ বিপাশা এসে হাজির। নিস্তব্ধ নীরব বিপাশা কারোর সাথে কোনো কথা না বলে সোজা ওর বৌদির হাতটা শক্ত করে ধরে নিয়ে নিজের ঘরের দিকে চলে গেল ট্রলিটা টানতে টানতে। বৌদিও অসহায় একটা দৃষ্টি তার নিজের স্বামীর দিকে ফেলে বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে ছেঁচড়ে ছেঁচড়ে হেঁটে গেছে ননদের সাথে। সকলে হাঁ করে তাকিয়ে থাকলো ওদের গমনোদ্যত পথের দিকে। গত মঙ্গলবারে বিপাশার বিয়ে হয়েছে, আর আজ শুক্রবার। বিপাশা এসে হাজির। সবে গতকাল গিয়েছে ওর বৌভাত। বেশ কাঠখড় পুড়িয়ে ওর বিয়ে হয়েছে। বিপাশা এমএ করার পরে বাবা আর মা একরকম বুঝিয়ে সুঝিয়ে ওর বিয়েটা দিয়েছে। মেয়ে গো ধরে বসেছিল, একটা চাকরি পাবার পরেই বিএফিএর দিকে মন দেবে।
ওর গ্র্যাজুয়েশন হবার পর থেকেই বাবা মা পালা করে ওর পেছনে পড়েছিল বিয়ের জন্য, কিন্তু বিপাশা বারবার কাটিয়ে দিয়েছে। বাবা বুঝিয়েছেন, তুই তো স্কুলের চাকরি ছাড়া অন্য চাকরি করবি না, তাই তো ঠিক করেছিস। কোনো শ্বশুরবাড়ি এই চাকরিতে আপত্তি করে না। তাছাড়া আমাদেরকেও তো নিশ্চিত হতে হবে। মানুষের কি নিঃশ্বাসে বিশ্বাস আছে রে? আমি রিটায়ার করেছি, তোর জন্য যেটুকু রেখেছি তার সদ্ব্যবহার করে যেতে পারলে নিশ্চিত হতাম। হট করে যদি আমি বা তোর মা কোনো অসুখে পড়ি, আর যেটুকু সম্বল আছে তা যদি ভাঙতে হয়। বিপাশার মা একান্তে বলেছেন, আমরা তো তোকে জলে ফেলে দিচ্ছি না মা, ভালো পাত্র পেলেই তো কাজ করব। তাছাড়া মেয়েদের তো জানিস 20তেই বুড়ি, তোর বয়স তো 25 হয়ে গেল, আর কবে বিয়ে করবি? এরপর তো বুড়ি হয়ে যাবি। বেশি বয়স হলে মা হতেও নানা সমস্যা হয়। মেয়ে বলেছে, সে হোক গে, আমার সব কটা বান্ধবী চাকরি করে। হ্যাঁ, ওরা স্কুলে করে না বটে, কিন্তু করে তো। আমি তো স্কুলে করব বলে এমএ করলাম। আর সুপ্রিয়া নামে যে মেয়েটার গ্র্যাজুয়েশনের পর বিয়ে হয়েছে, তাকে দেখলে তো যে কোনো মেয়ে আর বিয়ে করতে চাইবে না। কি স্মার্ট ছিল মেয়েটা। গড়িয়াহাটে আমার সাথে দেখা, ইয়া মোটা, সঙ্গে 2টো বাচ্চা, স্বামীর জামা খামচে ধরে শপিং করছে। আমাকে দেখে কি দুঃখ করলো। তোরা কেমন পড়াশুনো করছিস, ঘুরছিস ফিরছিস, আর আমাকে দেখ, এই ল্যান্ডা বাচ্চা সামলাচ্ছি। কি মুটিয়েছি দেখি। এই আমি কলকাতা চষে বেড়াতাম, আর এখন রাস্তাটাও পার হতে পারি না। আমি মা ওর মতো জবুথবু হতে পারবো না। মা বলেছেন, ওটা যার যার ব্যাপার। ও রকম হয়েছে বলে তুইও কি হবি? তাহলে তো কেউই বিয়ে করতো না। তোরা যে রোম্যান্স না কি বলিস, ওসব কি বেশি বয়সে থাকে নাকি? তখন তো মানুষ বিয়ে করে প্রয়োজনে, স্বামীর সঙ্গে মিষ্টি মধুর সম্পর্ক থাকে না, একটা যন্ত্রের মতো জীবন হয়ে যায়। এটাই তো বিয়ের বয়স রে। বিপাশা দাদার সাথেও এই নিয়ে নানা কথা বলেছে। দাদা তো সরাসরি বলেছে, তোর বৌদি কি চাকরি করে নাকি, নাকি চাকরি করে না বলে সে কোনো কিছু খারাপ আছে? তার কোন স্বাদটা অপূর্ণ আছে বলতো? ফ্যামিলিতে সকলের এক একটা আলাদা আলাদা কন্ট্রিবিউশন থাকে। চাকরি না করেও তো ওই পরিবারে ওর অবদান আছে। বাবা বা মা ওকে কি গুরুত্বপূর্ণ চোখে দেখে না? তোরা যে অর্থনৈতিক স্বাধীনতার কথা বলিস, সেটা একটা বাতিক। অর্থনৈতিক বিষয়টাই সব নয় রে। সেন্স অফ ফ্রিডম ম্যান টু ম্যান ভ্যারি করে। বিপাশা কাউকে বোঝাতে পারেনি, আর বোঝাতে পারেনি বলেই ওর সম্বন্ধ দেখা হয়েছে। আর এক দেখাতেই গোল। পাত্রপক্ষ বিপাশাকে পছন্দ করে ফেলল, এমনকি পাত্র নিজেও। বাবা মার সাথেই ছেলেটি এসেছিল। ভালো ছেলে, ভালো চাকরি করে, বউকে এসএসসি পরীক্ষায় বসতে দিতে কোনো আপত্তি নেই পাত্রপক্ষের। বিপাশা ইচ্ছে করলেই চাকরি করতে পারে, এই কথা জানিয়েছে ওরা। কিন্তু বিপাশা আবার বিরোধিতা করেছে। বৌদিকে জানিয়েছে, বৌদি এই সম্বন্ধ ক্যান্সেল করো প্লিজ। কেন? বিস্ফারিত চোখে বৌদি প্রশ্ন করে, তুমি কি পাগল? কে তোমার মাথায় এই চাকরির ভূতটা চাপিয়েছে বলো তো? না, চাকরির জন্য নয় বৌদি, সেটা তো ওরা মেনে নিয়েছে। তবে ছেলেটিকে দেখতে সুন্দর, কথাবার্তা কি ভালো, আর কি চাও তুমি? সাধালক্ষ্মী পায়ে ঠেলো না। কেন? আমি কি কুৎসিত? আমাকে পছন্দ করে কোন মহাভারত পরিশুদ্ধ করেছে ওরা?
তুমি ঠিক বুঝবে না বৌদি। কি বুঝবো বলো তো? এখানে বোঝার কি আছে? আচ্ছা একটা কথা বলো তো, তোমার কি কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার আছে নাকি? তাহলে আমাকে বলো, আমি ম্যানেজ করে দেব। এসব ভেবো না। বিপাশা বৌদির সাথে কথা বলা বেকার ভেবে হাল ছেড়ে দেয়। কিন্তু দাদা অন্যভাবে আক্রমণ করে। তুই নিজেকে কি ভাবিস বলতো শ্রীদেবী? ছ্যাট করে একটা ভালো পাত্র রিফিউজ করবি আর বাবা মা মেনে নেবে। এই রিফিউজালে তোর যুক্তিটা কি? বাবাকে কি বোঝাবি? কেন তুই এই ছেলেকে রিজেক্ট করছিস? ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে এলি, কিন্তু একটা প্রেমও তো করে উঠতে পারলি না। তবে কি চাস তুই? বিপাশা দাদাকে চিরকাল পাশে পেয়েছে, স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত। ওর নানা প্রোগ্রামে দাদাই ওকে আশকারা দিয়েছে। এই বদনাম তার দাদার আছে এ বাড়িতে। সেই দাদা ওকে বুঝতে পারবে না, এটা মেনে নিতে পারেনি বিপাশা। ও দাদাকে বোঝায়, একটা কথা তুই ভাব দাদা, একটা ছেলে আমাদের বাড়িতে প্রথম এলো, আমাকে প্রথম দেখলো, জানলো না, চিনলো না, বিয়েতে রাজি হয়ে গেল। এটা একটু অস্বাভাবিক নাকি? এটাতে তো তোর অহংকার হওয়া উচিত রে পাগলি। তোকে দেখতে এত সুন্দর যে একবার দেখা মাত্র লাভ হো গেয়া। বাংলার বহু মেয়ে এই অহংকারটি পায় না রে। তাদেরকে পানের ওপর অনেক চুন ঘষতে হয়, তুই এই সুযোগ হাতছাড়া করছিস। দেখ দাদা, বিয়েটা কোনো লটারি নয়। সুযোগ মানে আমি কি বানের জলে ভেসে আসা কোনো মেয়ে নাকি? না আমার গায়ে কোনো কলঙ্কের দাগ আছে। আমাকে যে কোনো ছেলে যখন তখন পছন্দ করতেই পারে, সেটা তো কোনো বড় কথা নয়। আমি পছন্দ করলাম কি না সেটা কোনো ফ্যাক্টর হবে না। তোরা ছেলেরা কি এইভাবেই আমাদেরকে বিচার করবি চিরকাল? আর মেয়েদের বাবা মা তাতে তাল দিয়ে চলবে? তোর প্রবলেমটা কি বলতো? এই ছেলে কি তোর পছন্দ নয়, নাকি এর চাকরিটা মনের মতো নয়? কোনটা প্রবলেম? তুই কি আরও বড় মাপের পাত্র চাস নাকি? না রে, এসব নয়। তুই একটা কথা ভেবে দেখ দাদা, একটা পাত্র আমাকে জানলো না, চিনলো না, আমাদের ফ্রিকোয়েন্সি মিলবে কিনা বুঝলো না, সে কি করে আমাকে বিয়ে করতে মানে জীবনের এত বড় একটা ডিসিশন নিতে দুম করে রাজি হয়ে গেল? এটাই তো আমার মাথায় ঢুকছে না। আজকে আমার রূপ দেখে মত দিল, কালকে তো এই রূপের চটক চলে গেলে বা আমি পুরনো হয়ে গেলে আরেক দিকে হাঁটা দেবে। তাহলে তুই কি কোর্টশিপ চাস? আমি তো চাই, কিন্তু এখানেই তো বিষয়টা থাকছে না। অন্য পক্ষ তো এমন কিছুই চায়নি, এখানেই তো আমার প্রবলেম। এমনটা কি করে হয়, বিশেষ করে আজকের দিনে যখন কাগজপত্রে কত ঘটনা নিয়ে লেখালেখি হচ্ছে? একটা মানুষ দুবার ভাববে না? দাদা গড়ে হরিবোল করে প্রশ্নটা এড়িয়ে যেতে চায়। এসব তুই বুঝবি না, প্রেমে তো পড়িসনি, প্রেমে মানুষ অন্ধ হয়। ছেলেটা তোর ওপর লাভ অ্যাট ফার্স্ট সাইট পড়েছে, দেখছিস না, একটা কিচ্ছু ডিমান্ড করেনি। কেউ বোঝেনি বিপাশার কথা, বা বিপাশা কাউকে বোঝাতে পারেনি। বিয়েটা হয়ে গেছে, কিন্তু বিপাশা ফিরে এসেছে, সবাইকে চমকে দিয়ে, অষ্টমঙ্গলা জলাঞ্জলি দিয়ে ফিরে এসেছে। কি ব্যাপার ঘটেছে, কি ঘটেছে, কেন এমনটা করলো মেয়েটা, এসব তো প্রশ্ন করতেও সুযোগ পায়নি কেউ। কারোর সাথে কোনো কথা বলেনি বিপাশা, তাই ওদের বসার ঘরে কেউ আর কারো সাথে
কোনো কথা বলতে সাহস পাচ্ছে না। এমন তো জন্মে ওরা দেখেনি যে কিছু বলবে। বিপাশা বৌদিকে টানতে টানতে নিজের ঘরে ঢুকিয়ে নিয়ে তাকে খাটে বসিয়েছে। বৌদি কাচুমাচু মুখে বলে উঠেছে, এ তুমি কি করলে ভাই? বিয়ের পরদিন শ্বশুর ঘর ছেড়ে চলে এলে, কেন এমনটা করলে? সেই কাহিনী শোনাবো বলেই তো তোমাকে টেনে এনেছি বৌদি। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এই পাত্র চলবে না। তখন তোমরা কতই না যুক্তি দিলে, আমাকে বাধ্য করলে এই বিয়েতে মত দিতে। আমিও একটা ধন্দে পড়ে তোমাদের মতের বিরোধিতা করলাম না, কিন্তু এর ফল হলো এই যে আমাকে আজকেই চলে আসতে হলো। কে দায়ী বলো তো এর জন্য? কে দায়ী সেসব তো পরে হবে বিপাশা। আগে তো বলো তুমি চলে এলে কেন? কি করেছে সে? মদরদ খেয়ে ফুলসজ্জার ঘরে এসেছে, নাকি অন্য কিছু করেছে যা আমরা অনুমানও করতে পারছি না? বিপাশা স্পষ্ট জানায় এই ছেলেটা একটা বিকৃত মানা মানুষ, একটা মানসিক রোগী, নারী মাংস লোভী একটা জানোয়ার। কি বলছো পাগলের মতো? আমরা কি সবাই ভুল করলাম, ভুল জানলাম? তোমার দাদা তো নিজে লোক দিয়ে ওদের ব্যক্তিগত জীবনের খবরাখবর নিয়েছে। কই, কেউ তো ওদের সম্বন্ধে কোনো বিরূপ খবর দেয়নি। তুমি কেন এত বড় অভিযোগ করছো তার বিরুদ্ধে? আমি তোমাদেরকে বলেছিলাম, একটি ছেলে একটি মেয়েকে না জেনে না বুঝে তার সাথে না মিশে যদি একবার দেখা মাত্র তাকে বিয়ে করবে বলে মনে করে, সেক্ষেত্রে কোনো না কোনো গোলযোগ আছে বলে ধরে নিতে হয় বৌদি। তুমি ঠিক বুঝতে পারছো না, আর না হয় আমি বোঝাতে পারছি না। আচ্ছা বেশ, না হয় আমি বুঝতেই পারছি না, কিন্তু তোমাকে, তোমার দাদা বা আমার শাশুড়িকে, তাদেরকে তো দেখতে হবে। আমার শ্বশুরমশাই, তোমার দাদা, এরা তো এক দেখাতেই আমাদের পছন্দ করেছিলেন। তুমি কি বলো, আমাদের দাম্পত্য জীবন কি খারাপ হয়েছে? দেখো বৌদি, তোমার কথা আমি বলতে পারবো না, কিন্তু মাকে আর আমাকে গুলিয়ে ফেলো না প্লিজ। মার আর আমার সোশ্যাল স্ট্যাটাস কি এক নাকি? আমি একজন পোস্ট গ্রাজুয়েশন করা মেয়ে, আমার একটা কালচার আছে। মার বিয়ে হয়েছে সেই কবে, আজ থেকে 32 বছর আগে। এখনো কি সেই একই রকমভাবে বিয়ে হবে? না হয়। তাই শুধু নয়, কাল রাতে সে আমার সাথে কোনো বাক্যালাপ না করে ঘরের আলো টালো নিভিয়ে সোজা গায়ে হাত দিতে উদ্যত হয়েছে, যেন এতদিন একটা নারী শরীরের জন্যই লোকটা অপেক্ষা করছিল। আমাদের মধ্যে তো একটু পরিচয় হয়নি বৌদি, কোনো আদান প্রদান পর্যন্ত হয়নি। এটাকে কি করে ভালো চোখে গ্রহণ করব বলতে পারো? স্বামী স্ত্রীর সম্বন্ধ কি শুধু বিছানায়? ফুলসজ্জার রাত একটা মেয়ের শুধু নয়, একটা ছেলের জীবনেও একটা মনে রাখার মতো রাত। কেন বলো তো? সে কি শুধু বিছানায় ঝাপাঝাপি করার জন্য? একটা মানুষ এই দিনে একটা নতুন মানুষের সাথে পরিচয় করে, নানা গল্প করে, নিজেদের মধ্যে বিনিময় না হওয়া নানা ভাব আদান প্রদান করে। তা নয়, সে তো ভালো কথা, সে তার বউকে ভালোবাসতে চেয়েছে, এতে খারাপটা তুমি কি দেখছো? আমাকে একটা কথা বলবে, তোমার কোনো সেক্সুয়াল প্রবলেম নেই তো? বিপাশা বোঝে একটি মেয়ে হয়েও বৌধির পক্ষে ওকে বোঝা সম্ভব হচ্ছে না, তবু একবার শেষ চেষ্টা করে দেখতে চায়। তাই ও শেষ প্রশ্নটি করে, তুমি বলো তো বৌদি, দাদা কি তোমার সাথে ফুলসজ্জার রাতে এমনটাই করেছিল? মাথা নিচু করে
বসে থাকে বিপাশার বৌদি। মনে মনে মরে যায় সে। সত্যি তো, কি করে আজ সে বলে তার স্বামী তার কুমারিত্ব ফুলশয্যার রাতেই ভেঙে দিয়েছিল? তখন তো এমন কোনো কথা স্বপ্নেও ভাবেনি সে। পরের দিন অন্য মেয়েরা এমন সব কথা বলছিল যার মানে হয় আগের দিন রাতে কেমন অভিজ্ঞতা হলো তার। সমবয়স্কারা তো প্রথম রাতের যৌনতার খবর নেওয়ার জন্য উন্মুখ হয়েছিল। আজ হঠাৎ বিপাশার বৌদির মনে হয় সেদিন এমনটা ওর স্বামীর উচিত হয়নি করা। ফুলশয্যার রাতটাকে সে নষ্ট করেছে, তাই সেই রাতটা ওকে আজ কোনো স্বপ্নের দেশে নিয়ে যায় না। কিন্তু যেদিন ভেসে গেছে তাকে তো আর ফেরানো যাবে না। বৌদিকে চুপ দেখে বিপাশা বোঝে এই মহিলা অন্তত ওর মনের নাগাল পাবে না। তাই স্পষ্ট জানিয়ে দেয়, না বৌদি, এই ছেলেকে মেনে নেওয়া আমার পক্ষে অন্তত সম্ভব নয়। আমাদের মেন্টাল সেট আপটাই আলাদা, কালচার আলাদা, ওর মধ্যে কোনো সেন্স অফ রোম্যান্সই নেই। আমি এমন মানুষের কেবলমাত্র শয্যা সঙ্গিনী হয়ে বাঁচতে পারবো না, তাই আমি ওকে কোনো ফিজিক্যাল রিলেশনে আসতে দিইনি। তাতে রেগে গিয়ে সে ড্রয়িং রুমে গিয়ে সোফায় ঘুমিয়েছে, আর সারা রাত আমি ঘুমোতে পারিনি। ঠায় জানলায় দাঁড়িয়ে সকালের জন্য প্রতীক্ষা করেছি। সকাল হতেই সকলের অলক্ষ্যে বেরিয়ে এসেছি। আমি জানি আমার কথা কেউ বুঝতে পারবে না, আমাকে নানা কথার মধ্যে পড়তে হবে, কিন্তু ওই মানুষের সাথে একসাথে বেঁচে থাকা আমার পক্ষে মরে যাওয়া। তোমাকে এসব বলবো বলে ডাকলাম কেন জানো? এইসব কথাগুলো বাবাকে বা মাকে বলা আমার পক্ষে সম্ভব নয়, আমার রুচিতে বাঁধবে। তুমি আমার বন্ধুর মতো, তোমাকে বলা যায়। আমার খুব ঘেন্না করছে। যখন নিজের ঘরে বসে বিপাশা এইসব অদ্ভুত কথা তার বৌদিকে শোনাচ্ছিল, তখন বাইরের ঘরে মানুষগুলো একটু একটু করে সম্বিত ফিরে পাচ্ছিল। সকলে এর একটা সদুত্তর পাবার জন্য সবে প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বিপাশার দাদার মোবাইল বেজে উঠল। দাদা বোতাম টিপে প্রশ্ন করল, হ্যালো, আমি প্রদ্যোৎ বলছি। আপনাদের মেয়ে যে মানসিক রোগী সেই কথাটা গোপন করেছিলেন কেন? আমরা ডিভোর্স চাইছি।